দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের দেশ ভাবনার এই মুহূর্তের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মির্জা শাকিব সাকিব। আপনারা জানেন যে গত যে আন্দোলনের পর বাংলাদেশ যে নতুন করে স্বাধীনতা বা নতুন করে যে রাজনৈতিক বন্দোবস্ত বা বাংলাদেশ রাষ্ট্রের বন্দোবস্ত এটা শুরু হয়েছে কয়েক মাস হয়ে গেল। বাংলাদেশের রাজনীতিতে এরপরেও অনেক উত্থান পতন ঘটেছে, নতুন দল তৈরি হয়েছে, সাথে আরও নতুন দল আসবে বলে শোনা যাচ্ছে। এই সমস্ত বিষয় নিয়েই আজকের বিষয় বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা তিনজন অতিথিকে স্বাগত জানিয়েছি আমাদের স্টুডিওতে। চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার বাপাশে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির, আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপরেই আছেন কেন্দ্রীয় সংগঠক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেত্রী শ্যামলী সুলতানা জেদনি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং সর্ববামে আছেন রাফেজ সালমান রিফাত, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের উদ্যোক্তা। আপনাদের তিনজনকেই দীপ্ত টেলিভিশনের এই নিয়মিত আয়োজন দেশ ভাবনায় স্বাগত। প্রথমেই রাফেজ সালমান রিফাত, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আপনি এবং আলী হাসান জুনায়েদ আপনারা যখন কিছুদিন আগে চায়না সফরে ছিলেন, তখন বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল গঠন করা হলো। যে রাজনৈতিক দলের সাথে যারা সম্পৃক্ত তাদের মূল দাবি যে গত যে ছাত্র আন্দোলন হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, তার সাথে তারা সম্পৃক্ত এবং সেই সম্পৃক্ত শক্তিই নতুন দল গঠন করেছে। আপনারাও দাবি করেন যে আপনারাও সেই শক্তিরই একটা অংশ। কিন্তু চায়নাতে বসে যখন এই দল গঠন হলো, আপনি এবং আলী হাসান জুনায়েদ দুজনেই দেখলাম যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যে এই দলের সাথে আপনারা থাকছেন না। গত 2 দিন আগে আলী হাসান জুনায়েদ একটা ছবি সহ একটা পোস্ট করেছে এবং সেখানে নতুন একটা প্ল্যাটফর্ম করতে চায়, যেখানে হাজার হাজার কমেন্ট এবং শেয়ার হয়েছে। আপনিও সেই পোস্টে শেয়ার দিয়েছেন। আসলে আপনারা নতুন করে কি বন্দোবস্ত করতে চাচ্ছেন, কেনই বা করতে চাচ্ছেন, আর তার কি এখন গ্রহণযোগ্যতা রয়েছে কিনা? জি, শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই টকশোতে আমন্ত্রণ জানিয়ে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। দেখেন, 5ই আগস্টের আগে জুলাই মাস জুড়ে বাংলাদেশে যে একটা ইতিহাস সৃষ্টি হলো, এই ইতিহাসের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রের একটা পট পরিবর্তনই শুধু হয়নি, গোটা জনপদের মানুষের মধ্যে একটা নতুন আকাঙ্ক্ষা, নতুন স্বপ্ন জাগ্রত হয়েছে। এবং সেই স্বপ্নের ভিত্তিতে আমরা একটা নতুন বাংলাদেশ রাষ্ট্র তৈরি করার, নতুন বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন এবং বিনির্মাণের স্বপ্ন দেখছি। এবং সেই স্বপ্ন দেখতে দেখতে আমরা প্রায় 7-8 মাস পার করে আসলাম। আপনি শুরুতে যেটি বললেন যে এই অভ্যুত্থানের পক্ষশক্তি একটি রাজনৈতিক দল তৈরি করেছে, আমি এটাকে একটু কারেকশন করি। এই অভ্যুত্থানের পক্ষশক্তি শুধু এই নতুন দলে যারা যুক্ত হয়েছে তারাই নয়। এই অভ্যুত্থানের পক্ষশক্তি নাসির ভাইয়ের ছাত্রদলও, এই অভ্যুত্থানের পক্ষশক্তি ছাত্র যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, ছাত্রলীগ ব্যতীত যারা গত 15-16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তারা সবাই, ছাত্র শিবির এবং আরও ছাত্র সংগঠনগুলো। একই সাথে অভ্যুত্থানের পক্ষশক্তি বিএনপি, জামাত ইসলাম সহ ফ্যাসিবাদ বিরোধী, আওয়ামী বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল সবাই। এবং একই সাথে এই পক্ষশক্তি বাংলাদেশের আপামর জনসাধারণ যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না। সো এর মানে হচ্ছে যে এই অভ্যুত্থানে অংশ নিয়েছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এবং তার দোসর ছাড়া বাকি যারাই নতুন একটা বাংলাদেশ চেয়েছে এবং বাকি যারাই মুক্তি চেয়েছে 15 বছর ধরে গেড়ে বসা ফ্যাসিবাদের কবল থেকে, তারা সবাই এই অভ্যুত্থানের পক্ষশক্তি। এখন অভ্যুত্থানের পরে যেটি হয়েছে, যে পুরাতন রাজনৈতিক দলগুলো ছিল, ওই রাজনৈতিক দলগুলোর যারা কর্মী এবং নেতৃবৃন্দ, তারা সবাই নিজেদের দলে ফিরে গিয়েছে। যারা ওইভাবে সেই অর্থে, বা ধরেন একটা ব্যানার ছিল বাংলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ব্যানারে কিছু ফেস ছিল সামনে, তারা কর্মসূচি ঘোষণা করেছে। এই ব্যানারের পিছে আরও বড় অংশ ছিল যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তো এর মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটি এবং এই 2 সংগঠন থেকে বের হয়ে এসেছে একটি রাজনৈতিক দল। কিন্তু শুরু থেকেই অনেক ধরনের কথাই উঠে এসেছে যে বাংলাদেশে এই নতুন বন্দোবস্তের মধ্যে এক বা একাধিক রাজনৈতিক দলও হতে পারে। এবং আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেটার জাতীয় নাগরিক কমিটিতে থাকাকালীন সময় আমরা পরিষ্কার কোনো বা ক্লারিটি সম্পন্ন কোনো রোডম্যাপ বা বক্তব্য সেভাবে আসলে
আমি ফিল করি যে সেভাবে আমরা দিতে পারিনি। আমরা বারবার বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে এটি থাকবে, এটি থাকবে, এটি থাকবে, এবং সাংবিধানিক পরিবর্তন থাকবে, বিভিন্ন রিফর্ম কমিশন আছে, সেই রিফর্মের মাধ্যমে বাংলাদেশে কিছু সংস্কার হবে, সেই সংস্কারের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক ধারা তৈরি হবে। কিন্তু একই সাথে আমরা নতুনভাবে যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি ইন প্র্যাকটিস আমরা চেঞ্জ করতে না পারি, নিজেদের মধ্যে আমরা যদি চর্চাগত পরিবর্তন নিয়ে আসতে না পারি, আমাদের যে পলিটিক্যাল কালচার আছে, পলিটিক্যাল রাজনৈতিক যে সংস্কৃতি, এটি যদি চেঞ্জ না করতে পারি, তাহলে আসলে বাংলাদেশে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেটি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছবে না, বাংলাদেশের মানুষও মুক্তি পাবে না। আমরা কয়েকটি কথা ক্লিয়ারলি বলছি। নাম্বার 1, বাংলাদেশের রাজনৈতিক যে চর্চা বা ধারা আছে, বহুদলীয় গণতন্ত্রের চর্চা, এবং অনেক দল মতের পথের মানুষজন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এখানে আধিপত্য বিস্তারের যে রাজনীতি, দখলদারিত্বের যে রাজনীতি, এবং সেই দখলদারিত্বের মধ্যে পেশি শক্তি ব্যবহারের যে রাজনীতি, এটি তো চলতে পারে না। এটি পুরাতন বন্দোবস্ত। আমরা দেখেছি ৭১-এর পরে বিভিন্নভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে খুনোখুনি হয়েছে, অস্ত্রের ঝনঝনানি হয়েছে, এবং একই সাথে দখলদারিত্বের বিভিন্ন রকম ফরম্যাট আমরা দেখেছি। নতুন বাংলাদেশে আমরা এটা দেখতে পারি না। একই সাথে ধরেন দুর্নীতি, চাঁদাবাজি থেকে শুরু করে রাজনৈতিক যে অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে অনেক অসৎ উপায় আছে, যে উপায়গুলো থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আমরা একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট সিস্টেম ডেভেলপ করা দরকার। এই জায়গাতে আমরা পরিবর্তন চাচ্ছি, যে বাংলাদেশের গণমানুষের বিভিন্ন ধর্মের, বর্ণের, মতের পথের মানুষের যে শক্তিশালী সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির সাথে বসবাস করার জন্য যে শক্তিশালী সামাজিক রাজনৈতিক চুক্তি ছিল, 1000 বছর ধরে এখানে আমরা সম্প্রীতির সমাজ দেখেছি, সেই চুক্তিগুলোকে পুনর্বহাল করতে হবে। ফ্যাসিবাদ নিষিদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ প্রশ্নে বা আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ যাতে আর পুনরায় বাংলাদেশের মাটিতে তৈরি হতে না পারে, সেই জায়গাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তো জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষায় আমরা কিন্তু দেখেছি যে জামাত, বিএনপি, তাদের অঙ্গ সংগঠনগুলো, বা ধরেন বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলগুলো একই সাথে বিভিন্ন মতের পথের মানুষের, ধর্মের মানুষের একটা ঐক্যবদ্ধতা দেখেছি কতগুলো কমন পয়েন্টে। আমরা কিন্তু এখনও সেই কমন পয়েন্টগুলোতে ঐক্যবদ্ধ হতে পারি। এটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তার মানে আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, এটাই আপনাদের মূল টার্গেট। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই জুলাইয়ের স্পিরিটের উপরে। জুলাইয়ের স্পিরিটকে শক্তিশালীভাবে সমুন্নত করতে চাই, যাতে করে আমরা আগামীর বাংলাদেশকে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং সম্প্রীতির বাংলাদেশ, যেখানে কোনো বহির্শক্তির বা ভেতরের শক্তির আধিপত্য চলবে না, যেখানে সবার ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক চর্চা করার স্বাধীনতা থাকবে, এবং একই সাথে আমরা অর্থনৈতিক আজাদি নিশ্চিত করতে পারবো, যেখানে আমরা সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারবো। এই জায়গাটাতেই আসতে চাই। নাসিরুদ্দিন নাসির, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ধরেন বাংলাদেশের রাজনীতিতে যে বহুদলীয় গণতন্ত্র, এটার তো প্রবক্তা জিয়াউর রহমান, আমরা এটা জানি, এবং ছাত্রদল একটা বড় রাজনৈতিক সংগঠনের ছাত্রদের পার্টি, কিন্তু তাদের প্রভাব, তাদের রাজনীতিতে অবদান, ইভেন এই আন্দোলনে তাদের অবদান কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই। তাহলে ছাত্রদল কি এই আন্দোলনের পরে বাকি সবাইকে নিয়ে তাদের নিজেদের কোনো মতাদর্শের জায়গা তৈরি করতে পারেনি বলে নতুন কোনো দল তৈরি হচ্ছে? কিভাবে নিচ্ছেন বিষয়টা? ধন্যবাদ আপনাকে। আমরা একটু ভিন্নভাবে চিন্তা করছি। নতুন রাজনৈতিক বন্দোবস্তর যে ধারণা, আমি কয়েকদিন ধরে বিভিন্নভাবে যেটি বলছি, সেটি হচ্ছে, ধরুন একদম সহজ করে যদি বলি, ধরেন ভারতের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে যদি কংগ্রেসের দিকে আমরা তাকিয়ে দেখি, তাহলে আমাদের পছন্দ অপছন্দ থাকতে পারে, তাহলে রাজনৈতিক দলটি প্রায় 150 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। যদি আপনি ডেমোক্রেট, রিপাবলিকানের দিকে তাকান আমেরিকাতে, প্রায় 200 বছরের মতো করে। আপনার বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্র যেগুলো রয়েছে, সেগুলো যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা বহু বছর ধরে, প্রায় 100 বছরের ধরে তারা রাজনীতি করছে, এবং যুগের সাথে সাথে, অর্থাৎ যে বিভিন্ন জেনারেশনের পর জেনারেশন আসতেছে দেশে, তারা সেরকম করে সেই ডিমান্ডগুলো তারা ফিল আপ করছে। এখন যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ধরুন এই দলটি প্রতিষ্ঠার পর থেকে ভোটার আগে শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে 19 দফার মাধ্যমে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। বিভিন্ন সেক্টরে তিনি যে সংস্কারগুলো করেছেন সেগুলো হয়েছে। 91 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে দেশের পরিবর্তনের সাথে তিনি কিন্তু পলিসি নিয়েছিলেন, এবং যখন এই আওয়ামী লীগ সরকার অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল, আমরা ভিশন 2030 যেটি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে হয়েছিল, এবং সর্বশেষ আমাদের এই গত বছরে আমাদের
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছিল। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি নতুন রাজনীতির বন্দোবস্তর অর্থ এই নয় যে আপনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে। নতুন রাজনীতি বন্দোবস্ত হচ্ছে এটি আপনি করতে পারেন যে পুরাতন যে দলগুলো রয়েছে, যারা গণতন্ত্রের কথা বলে, এদেশের মানুষের কথা বলে, যারা দেশের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে, সেই রাজনৈতিক দলগুলো জেনারেশনের মোড বুঝে অথবা জেনারেশনকে টার্গেট করে তারা তো সংস্কার করতে পারে। যেমন আমাদের দল বারবার করেছে, গত 10 বছরে আমরা 2টি সংস্কারের বিষয় আসছে। সুতরাং নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলে যে নতুন রাজনৈতিক দলই গঠন করতে হবে, এটি আমার কাছে খুব বেশি যৌক্তিক মনে হচ্ছে না। এবং আমরা দেখেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেখানে কোনো নতুনত্ব কিছুই আমরা পাইনি। এবারে একটি আপনি দেখাতে পারবেন না যে একটি নতুনত্ব রয়েছে। আমরা যদি বলি তাহলে তাদের ফরেন পলিসি বিষয়ে আপনি সুনির্দিষ্টভাবে একটি বলতে পারবেন না যে গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের থেকে তাদের এই ফরেন পলিসি আলাদা। আপনি তাদের রাষ্ট্র পরিচালনার বিষয়ে তাদের যে পলিসি এই পর্যন্ত আমরা পেয়েছি, আপনি একটাও দেখাতে পারবেন যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের থেকে এটি একটু আলাদা, অথবা তাদের অর্থ সংগ্রহের যেই পলিসি আমরা এই পর্যন্ত গত 1 মাসে দেখেছি যে আপনি বলতে পারবেন যে এই বিদ্যমান রাজনৈতিক দলগুলোর থেকে এটি একটু আলাদা? আমার তো কোনোভাবেই মনে হয়নি। বরং আপনি তাদের সমালোচনা করুন যারা গত 7 মাস ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্টেক হোল্ডার হিসেবে কাজ করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, তারপরে হচ্ছে নতুন যে রাজনৈতিক দল অথবা নতুন যে রাজনৈতিক ছাত্র সংগঠন, প্রতিটি এই অন্তর্বর্তীকালীন সরকারের স্টেক হোল্ডার, তারা ছায়া সরকার হিসেবে কাজ করছে, এটা স্বীকার করুক অথবা না করুক। তাহলে এই গত 7 মাসে আপনি তাদের যে সমালোচনাগুলো করুন, তারা সমালোচনা কি নিতে পারছে? বরং তাদের সমালোচনার বিপরীতে তারা পুরাতন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভুল ধরিয়ে তাদের দোষগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছে। সুতরাং এই নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক দল গঠন, এগুলো আমার কাছে খুব বেশি নতুনত্ব মনে হচ্ছে না। বরং আমরা মনে করছি যে এখানে কিছু ব্যক্তি রাজনৈতিক দল গঠন করে যে গণঅভ্যুত্থানের যে মালিকানা, সেটি আমরা বারবার বলছি, মালিকানাকে ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করছে। সেই দলের ভবিষ্যৎ কি হবে, আদৌ কদ্দূর নিশ্চিত হবে, সেটি আমরা খুব কার্যকর বেশি কিছু দেখছি না। এবং নতুন যে আরেকটি রাজনৈতিক দল গঠন হচ্ছে সেটাকে আমরা খুবই স্বাগত জানাচ্ছি। ব্যক্তিগতভাবে আমরা মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশের প্রতিটি মানুষ চাইলে 2-3 জন মিলেও রাজনৈতিক দল গঠন করতে পারে, এতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সেই রাজনৈতিক দল যে গঠিত হবে তার যে পলিসি অন্য রাজনৈতিক দল থেকে আলাদা হতে হবে, সে আলাদা কি হচ্ছে কিনা, দিস ইজ দ্য ফ্যাক্ট। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে কোনো কিছুই নতুনত্ব হচ্ছে না। সুতরাং এতে নতুন রাজনীতির বন্দোবস্ত হয়ে নতুন রাজনৈতিক দল গঠন করা, এটি আমার কাছে খুব গতানুগতিক মনে হচ্ছে না। কিন্তু যে দল হচ্ছে, আপনাদের সাথে কি তাদের এই দল গঠনের আগে কোনো ধরনের আলোচনা বা ছাত্র দলের পক্ষ থেকে যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে ছাত্রদলের সাথে মিলে দেশ গঠনে কাজ করা, এরকম কোনো প্রস্তাবনা কি কখনো ছাত্রদল তাদেরকে দিয়েছে? না, এরকম কোনো প্রস্তাবনাই হয়নি। বরং আমরা দেখেছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে এক ধরনের দোষারোপের রাজনীতি চলছে, এক ধরনের ক্রেডিট না দিয়ে অন্যদের ক্রেডিট দেওয়ার রাজনীতি চলছে। আমরা ক্রেডিট চাচ্ছিও না। বা হচ্ছে আমি আপনাকে বলি যে সর্বশেষ আমরা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের ইফতার পার্টিতে আমরা গিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি যে বারবার শহীদ মুগ্ধ, শহীদ সাঈদের কথা বলা হচ্ছে একাধিকবার, এটি আলোচনায় আসছিল, কিন্তু কোনোভাবে শহীদ ওয়াসিমের নাম এখানে আসতেছে না। এটি নতুন রাজনীতি বন্দোবস্তের এক ধরনের বৈষম্য মনে হচ্ছে এবং এটি ইঙ্গিতপূর্ণ যে এখানে একজনকে আপনি আনবেন না, কারণ ওয়াসিম এমনভাবে নিজেকে প্রেজেন্ট করেছে পুরো শহীদদের মধ্যে থেকে, সে ছাত্রদলকে অনেক বেশি প্রেজেন্ট করে ফেলছে। সেই জন্য আমরা দেখেছি সেই অনুষ্ঠানে বারবার তার নামটি স্কিপ করা হয়েছে। ইভেন আমি আপনাকে আরও বলছি, নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে সেখানে আমি সংবাদ সম্মেলন দেখেছি, দুঃখজনকভাবে সেখানে ওয়াসিমের নামটি বাদ দেওয়া হয়েছে। সুতরাং অন্তর্ভুক্তের যে বিষয়টি, সেটি তো যারা এখন স্টেক হোল্ডার রয়েছে, যারা নতুন রাজনৈতিক দল গঠন করছে, ছাত্র সংগঠন অথবা নতুন রাজনৈতিক দল, তারা নিজেরাই ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছে না, বরং বাদ দিয়ে অন্যদেরকে ক্রেডিট দেওয়ার যে প্রবণতা, আপনি যদি একটি পক্ষকে ক্রেডিট বেশি দিতে যান তাহলে আরেকটি যে ন্যায্য পক্ষ যারা ক্রেডিট পাওয়ার যোগ্য তাদেরকে তো আপনি ক্রেডিট দিতে পারবেন না, এটি স্বাভাবিক। সেই প্রবণতা আমরা দেখছি। সুতরাং তারপরও আমরা মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা সবাইকে শুভকামনা জানাচ্ছি।
আমি চীন ছিলাম, আমি জনাব রিফাত শাহ, আমরা সেখান থেকেও নতুন রাজনৈতিক দলকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং জনাব রিফাত শাহ এখন যে নতুন রাজনৈতিক দল গঠিত হবে আমরা তাদেরকেও শুভকামনা জানাই। আমরা মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়ন, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সে রাজনৈতিক দল নিশ্চয়ই মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবে। কিন্তু মোটা দাগে যদি বলি তাহলে হচ্ছে আমরা নতুন রাজনৈতিক দল যেটি গঠিত হয়েছে সেখান থেকে আমরা নতুনত্ব কোনো কিছুই আসলে পাইনি। আচ্ছা, ধন্যবাদ। শ্যামলী সুলতানা জেদনি, কেন্দ্রীয় সংগঠক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। রাজনীতিতে নতুন বন্দোবস্ত, ধরেন আপনাদের সিনিয়ররাই জাতীয় নাগরিক পার্টি করলো, আপনারা ধরেন তার ছাত্র সংগঠন, তাই তো বিষয়টা। তো এইখানে ছাত্রদলের সাধারণ সম্পাদক যে বিষয়টা বললেন যে আপনাদের প্রোগ্রামে যারা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বা শহীদ হয়েছে তাদেরকে বাদ দিয়ে জেনারেল যারা শহীদ হয়েছে বা আপনাদের সাথের যারা, তাদেরকে নিয়ে হয়তো আপনারা বেশি উদাহরণ তৈরি করছেন বা উদাহরণ দিচ্ছেন। এটা কি ভিন্ন করে আদারিং করা বা ট্যাগিং করা বা ছাত্রদলকে দূরে রাখা বা ছাত্র শিবিরকে দূরে রাখা? গণ আন্দোলনের সময় তো সব মানুষ, সব পার্টিসিপেন্টরাই ছিল, তাহলে আপনারা কেন এই নতুন করে আদারিং করছেন? আচ্ছা, এখানে প্রথম যে বিষয়টা আমি আপনাকে স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে যে হয়তোবা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বা আন্দোলনের খাতিরে আমরা সিনিয়র জুনিয়র একসাথে একটা প্ল্যাটফর্মে এসেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন জাতীয় নাগরিক পার্টি এখন গঠন হয়, সেই জাতীয় নাগরিক পার্টি কিন্তু আমি যে সংগঠনে আছি অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এই সংগঠন থেকে একেবারেই আলাদা। কাজেই তারা আসলে কি করছে সে বিষয়ে আমি অনেক বেশি অবগত নই। তারপরেও আসলে আমার কাছে মনে হয় যে যেহেতু জাতীয় নাগরিক পার্টি আসলে ইনক্লুসিভ সোসাইটির কথা বলে, ইনক্লুসিভ রাজনীতির কথা বলে, অর্থাৎ দলমত নির্বিশেষে কিংবা ছাত্রদল জামাত শিবির নির্বিশেষে প্রত্যেককে ধারণ করার কথা বলে এবং প্রতিটি রাজনৈতিক সংগঠন কিংবা ছাত্র সংগঠনের সম্মিলিত সম্মান প্রদর্শনের মাধ্যমে এগিয়ে যাওয়ার কথা বলে, সেক্ষেত্রে আসলে নির্দিষ্ট করে যদি কোনো শহীদদেরকে হাইলাইট করে থাকে এটা উচিত হবে না বলে আমি মনে করি। তবে আমি এটাও বলতে চাই যে তারা আসলে নির্দিষ্ট করে কোনো শহীদকে উল্লেখ করছে কিনা যারা দলমতের সাথে যুক্ত না, অর্থাৎ কোনো রাজনীতির সাথে যুক্ত না, এটাও ভেবে দেখার বিষয় হতে পারে। কিন্তু যদি নির্দিষ্ট করে শুধু তাদের কথাই বলতে চায়, ভাই যেটা বললেন শহীদ ওয়াসিমকে যদি আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবেই নামগুলো উল্লেখ করা না হয়, সেক্ষেত্রে আমি বলবো এটা আসলে ইনক্লুসিভ রাজনীতির কোনো বহিঃপ্রকাশ হতে পারে না। আপনি আপনার ফেসবুকে লিখেছেন, দীর্ঘ 54 বছরের অসুস্থ ছাত্র রাজনীতির অবসান ঘটাতে যে উদ্যোগ আমরা নিয়েছি সেখান থেকে সরে আসলে বরং নিজের প্রতি দায় বাড়বে। একই সাথে সংগঠন থেকে পদত্যাগ করে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার দায় আমি হারাতে পারবো না। এই দায়ের অ্যাপোলজি করে সাংগঠনিক প্রক্রিয়ায় আমি আবার আমার পূর্বের কার্যক্রম শুরু করব। এই যে আপনারা আন্দোলনের সময় যে সম্পৃক্ততা ছিল, তারপর কি মনে হয়েছে এক সময় যে এখান থেকে আমি সরে যাই, তারপর আবার কোনো একটা দায় থেকে আবার সংগঠনে ফিরেছেন? বিষয়টা এরকম? দেখুন, এখানে বিষয়টা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানের আগে আমি পূর্বে অর্থাৎ জুলাইয়ের পূর্বে আমি কোনো রাজনৈতিক কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলাম না। আমি একেবারেই মানে সব ধরনের রাজনীতির বাহিরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থী যেরকম হয় সেরকমই ছিলাম। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান আসলে এমন একটা সময় ছিল, তখন শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গরাই নয় কিংবা যারা বিভিন্ন ছাত্র রাজনীতির সাথে যুক্ত তারাই নয়, বরং যারা রাজনীতি করতো না, অর্থাৎ আপামর জনতার যে কথাটা চলে আসে বা আপামর শিক্ষার্থীর যে কথাটা চলে আসে, সবাই এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এবং সত্যি কথা এটাই যে এই আন্দোলনের মূল উপজীব্য এটা কিন্তু শুধুমাত্র কোটাই ছিল না। কোটার পরবর্তীতে যখন আমাদের ভাই বোনেরা শহীদ হচ্ছিল তখনই কিন্তু আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করার দায়টা বেশি অনুভব করছিলাম। তো সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থান না, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময়টা, এই যে দীর্ঘ 7 থেকে 8 মাস, এই সময়টাতে আমি চেষ্টা করেছিলাম জনগণের কাছাকাছি যেতে, মানুষের কাছাকাছি যেতে, শিক্ষার্থীদের কাছাকাছি যেতে। এ কারণে যে আমি সবার কাছাকাছি গিয়েছি যে তারা আসলে নতুন বাংলাদেশটাকে কেমন দেখতে চায়, নতুন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় অন্যান্য যে কাঠামো রয়েছে এবং একই সাথে শিক্ষার্থী রাজনীতি বা তাদের রাজনীতিটা আসলে ছাত্র রাজনীতিটা আসলে কীরকম তারা দেখতে চায়, এ বিষয়ে জানতে আমি দেশের নানা প্রান্তে ছুটে বেরিয়েছি। অনেকগুলো জেলা আমি ঘুরেছি, শুধুমাত্র জেলা নয় উপজেলাগুলোতে যেও শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি।
কিন্তু আপনি যেটা বলছিলেন যে কখনো কি মনে হয়েছে কিনা এই জায়গাটা থেকে সরে আসার, আসলে যে ফেসবুক স্ট্যাটাসটার কথা আপনি বলছিলেন, এটা পুরোপুরি আমার ব্যক্তিগত একটা জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে হয়তো বা এই জায়গাটাতে আমি আর আগাবো না। এটার কারণ হচ্ছে আসলে এটা স্বীকার করতেই হয় যে এই সরকারের উপর কিংবা বর্তমানে যারা আসলে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে, একই সাথে প্রশাসনিক যে কাঠামোটা রয়েছে, তাদেরকে আসলে আমরা যেভাবে বিবেচনা করেছি বা তাদের কাছ থেকে আমরা আসলে যে ধরনের সহায়তা চেয়েছি এবং যে ধরনের সাহায্য চেয়েছি বাংলাদেশের জনগণের জন্য, মানুষের জন্য, সকল ধরনের দুর্নীতি দমনের জন্য যে ধরনের সিচুয়েশনটা আমরা চেয়েছি, সেটা আমাদেরকে এই সরকার কিংবা যারা প্রশাসনিক ব্যবস্থাতে এখন আছে, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, তারা আমাদেরকে কোনো একটা জায়গায় আপনার না পাওয়া আছে, সেটাকে আবার নতুন করে পাওয়ার জন্যই আন্দোলনে যাওয়া বা ধরেন সম্পৃক্ত হওয়া, সেই কারণে আবার রাজনীতিতে ফিরেছেন। আসলে আন্দোলন পরবর্তী সময়ে 7-8 মাসে আমরা দেশটাকে যেভাবে ভেবেছি, দেশের প্রতিটা রাষ্ট্রীয় যে কাঠামোগুলো আছে সেই জায়গাগুলোকে যেভাবে ভেবেছি, সেটা নিশ্চিত হয়নি। কাজেই ওই সময়টাতে আপনি যে স্ট্যাটাসটার কথা বলছিলেন, ওই সময়টাতে আমার কাছে মনে হয়েছে যে আসলে কেন এত কিছু করছি, কোনো কিছুই তো ফলপ্রসূ হচ্ছে না, যে কারণে আসলে ওই স্ট্যাটাসটা দেয়। এবং পরবর্তীতে আসলে আমার কাছে মনে হয়েছে যে প্রতিশ্রুতি আমরা গ্রহণ করেছি, যে প্রতিশ্রুতি আমরা মানুষদেরকে দিয়েছি, জনগণকে দিয়েছি, যে আমরা আসলে নতুন ছাত্র রাজনীতি বলেন কিংবা নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত বলেন, সেই জায়গাটাতে আগাবো, তার দায় থেকেই আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে আমার আবার ফেরা উচিত। এবং এই যে জনগণের সাথে যে 7-8 মাসে আমার যে সম্পৃক্ত হওয়ার বিষয়টা, সেখান থেকে আসলে আমি সরে আসতে পারছিলাম না। এটা বলতে পারেন এই মানুষগুলোকে ভালোবাসারও একটা কারণ হতে পারে। ছাত্রদের প্রতিনিধি হিসেবে আপনারা বিশ্ববিদ্যালয়কে মানে কিভাবে দেখতে চান? পূর্বের যে বিশ্ববিদ্যালয় বা পূর্বের যে বন্দোবস্ত বা বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র রাজনীতি, সেই জায়গায় কি কোনো গুণগত পার্থক্য এসেছে বা আসবে বলে মনে করছেন? দেখুন, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেদিন আত্মপ্রকাশ করে, সেদিন খুব সূক্ষ্ম একটা লাইনকে তারা ধারণ করে আত্মপ্রকাশ করে, সেটা হচ্ছে যে আমরা লেজুর বৃত্তিহীন ছাত্র রাজনীতি চাই। আমরা বিগত সময়গুলো যে ছাত্র রাজনীতির কথা আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতি কিন্তু লেজুর বৃত্তি ছিল, অর্থাৎ তাদেরকে অন্য জায়গা থেকে কন্ট্রোল করা হচ্ছিল বা তাদের মাদার পার্টি আছে। কিন্তু আমরা যে ছাত্র রাজনীতির কথা বলছি, এই ছাত্র রাজনীতিতে আমরা আসলে কোনো মাদার পার্টির হয়ে কাজ করতে চাচ্ছি না। তাহলে জাতীয় নাগরিক কমিটি যেটা গঠন করা হলো, তাদের সাথে আপনাদের সম্পর্ক কি? এই মুহূর্তে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে জাতীয় নাগরিক কমিটি বলেন, জাতীয় নাগরিক পার্টি বলেন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, অর্থাৎ গণ অভ্যুত্থানের পরবর্তী যে প্ল্যাটফর্মগুলো, এগুলো কোনোটার সাথেই কিন্তু কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সম্পূর্ণ একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, যেটা লেজুর বৃত্তিহীন ছাত্র রাজনীতির কথা। কিন্তু আপনারা যখন শুরু করেছিলেন, তখনই কিন্তু এটা বলা হয়েছিল যে অনেকটা আপনারা ধরেন এনসিপিরই ছাত্র সংগঠন, যেমন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল বা রাফেজ সালমানদের যদি কোনো নতুন দল হয় এবং তাদের যদি এরকম কোনো ছাত্র সংগঠন তৈরি হয়, কিন্তু সেই জায়গা থেকে আপনারা যদি ওই সংগঠনে ছাত্র সংগঠন হন এবং তাদের সাথে যদি আপনাদের কাজ হয়, তাহলে আপনারাও কি অনেকটা লেজুর ভিত্তিক সংগঠন নয়? বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করি যে আপনি যেটা বলছিলেন যে বলা হয় এনসিপির বা জাতীয় নাগরিক কমিটি যেটা ছিল, সেটারই ছাত্র সংগঠন আমরা। আসলে অনেক কিছুই বলা হয় এবং অনেক কিছুই শোনা যায়, কিন্তু যা কিছু বলা হয় কিংবা যা কিছু শোনা যায়, তার সব কিছুই কিন্তু সত্যতা নেই সব কিছুর। তো বিষয়টা এটাই যে আসলে যখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে কাজ করেছি, আমি নিজেও আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে ছিলাম, সেই সময়টাতে হতে পারে জাতীয় নাগরিক কমিটি যেটা আছে, তাদের সাথে আমরা বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ করতাম, পরামর্শ নিতাম, একসাথে কাজ করতাম। কারণ তখন জাতীয় নাগরিক কমিটিও কোনো রাজনৈতিক দল ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কোনো রাজনৈতিক দল ছিল না। কিন্তু যখন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে না থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে আছি, তার মানে এটা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং এটা ছাত্র রাজনীতিকে প্রমোট করে। আর জাতীয় নাগরিক পার্টি যেটা, সেটা হচ্ছে আপনার জাতীয় রাজনীতিকে প্রমোট করে। এখানে আসলে এটা বলা যাবে না যে এই আমাদের যে ছাত্র সংগঠন, এটার মাদার পার্টি হচ্ছে আপনার এনসিপি, যেটার কথা আপনি বলছিলেন। আর যেটা আপনি বলছিলেন যে বিএনপি বা তাহলে শিবিরের সাথে আপনাদের পার্থক্যটা কি থাকলো, দেখুন আমি যতটুকু জানি যে বিএনপি যে অর্থাৎ ছাত্রদলের কথা বলছি, ছাত্রদলের বহিষ্কারের যে ব্যাপারটা, এই জায়গায় হয়তো বা বিএনপি চেয়ারপারসন চাইলে তার মতামত জানাতে পারেন এবং বিএনপি চেয়ারপারসন হয়তো এই জায়গায় মতামত দিতে পারেন, যেটা আমি শুনেছি। আমি জানি না এই শোনাটা সত্য কিনা। আমাদের সাথে যেহেতু ছাত্রদলের সাধারণ সম্পাদক আছেন, আমরা এই বিষয়টা আমরা তার কাছে যাব, অবশ্যই যাব।
তো যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমি বলবো যে এটা একটা লেজুর ভিত্তিক সংগঠন। আবার ছাত্র শিবিরের কথা যদি আমি বলি, এই ব্যাপারেও আমি যতটুকু জানি যে ছাত্র শিবিরের যখন নেতৃত্ব সিলেক্ট করা হয় তখন যে নির্বাচন কমিশনের গঠন করা হয় সেটা হয়তো বা জামাতের কেউ হয়, জামাতের কোনো আমির হতে পারে কিংবা জামাতের কোনো নেতা হতে পারে। তো কাজেই এখানে যদি ছাত্র শিবির নিজের নেতৃত্ব ঠিক করার ক্ষেত্রে বা নিজের নেতৃত্বকে নিয়ে আসার ক্ষেত্রে যদি নিজেরাই নিজেদের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব উঠিয়ে নিয়ে আসতে না পারে, বরং জামাতকে এখানে হস্তক্ষেপ করতে হয়, সেক্ষেত্রে আমি বলবো এটাও লেজুর ভিত্তিক একটা সংগঠন। এবং শিবিরের যে রাজনীতি, আমার জানা মতে এই রাজনীতিতেও তারা জামাতের আনুগত্য করে। তো আমরা আমি আপনার কাছে আসবো আবার, আপনি যে আলোচনা করেছেন সেখানে দুইটা প্রশ্ন উঠে আসছে, আমি দুইটা নিয়ে একটু আলোচনা করে আসি। নাসির, আপনি বিষয়টা ক্লিয়ার করবেন যে লেজুর ভিত্তিক এটা বলা হয়, এটা আমরা প্রতিনিয়তই বলি যে বাংলাদেশে যে রাজনীতি হয় মূল দলের সাথে ছাত্র সংগঠনগুলোর একটা লেজুর ভিত্তিক সম্পর্ক থাকে। ছাত্র দল কি স্বতন্ত্র নাকি লেজুর ভিত্তিক রাজনীতিতেই রয়ে গেছে? আচ্ছা, এটি বলার আগে যেহেতু গণ অভ্যুত্থান যখন চলমান, রিপাদ এখানে রয়েছে, তখন আমরা ৭ম দফা নিয়ে আমাদের বিস্তর আলাপ আলোচনা হয়েছে, মতভেদ হয়েছে এবং এক পর্যায়ে আমরা এটি বলেছি অনেকবার, এক পর্যায়ে ৯ দফার মধ্যে ৭ম দফাটি অন্তর্ভুক্ত হবে না এরকমই আমাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে আপনি জানেন যে আমরা ১ দফার মধ্যে চলে আসছি, এরপর ৭ম দফা নিয়ে আলাপ আলোচনা হয়নি। দেখুন, গত ১৫.৫ বছর ধরে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এই যে ছাত্র রাজনীতিকে এত বেশি দখলদারিত্ব করেছে, তার বিপরীতে এই শব্দটি, বিশেষ করে লেজুর ভিত্তিক শব্দটি অনেক বেশি ক্লেশী হয়েছে, অনেক বেশি প্রাসঙ্গিক হয়েছে। কিন্তু আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এখন নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে, রাজনৈতিক ছাত্র সংগঠন, তারা যদি ১ মাস হয়েছে না নাকি কত ২৮ তারিখে হয়েছে, ২৮ ফেব্রুয়ারি, ১ মাস একটি বয়সী একটি ছাত্র সংগঠন যদি তারা মনে করে যে আমরা লেজুর ভিত্তিক না, বাকি সবাই লেজুর ভিত্তিক, তাহলে এটি খুবই দুঃখজনক হবে। যদি আমরা একটু পিছনে ফিরে যাই, গত ৭ মাসে যদি আমরা দেখি, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি, যেটি ৫ তারিখের পরবর্তীতে কমিটিগুলো দেওয়া হয়েছিল, যতগুলো কমিটি দেওয়া হয়েছে মোটামুটি সবগুলো কমিটিতে ২-৪টি ছাড়া বেশিরভাগ জেলায় আমরা দেখেছি মোটামুটি মারামারি হয়েছে। আমরা কুষ্টিয়াতে দেখেছি নাগরিক কমিটির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মারামারি হয়েছে, এখনও হসপিটালে রয়েছে। সুতরাং আপনি যদি এমনি বলার জন্য যদি বলেন, তাহলে আপনি বলতে পারেন যে আমাদের ২৮ দিন মেয়াদ হয়েছে সংগঠনে, আমরা এখনো লেজুর ভিত্তিক না, বাকি সব লেজুর ভিত্তিক, এটি আপনি বলতে পারবেন। কিন্তু এটির জন্য আরও সময় দিতে হবে। যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাদের যে ছাত্র সংগঠন, সেটি আপনি আমাকে যে অর্থে লেজুর ভিত্তিক বলছেন সে অর্থে আপনি লেজুর ভিত্তিক না, এটি প্রমাণের জন্য তো আপনি ২৮ দিনে বলতে পারবেন, আরও সময় দিতে হবে। শুধু আপনি এখনই কনক্লুশনে যদি চলে আসেন তাহলে কনক্লুশন হবে না, সুতরাং এটি যুক্তি ধারণ করা যাবে না। আমরা যেটি মনে করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা স্বতন্ত্রভাবে কাজ করছি। কিন্তু আমাদের ২০১৯ সালে যখন সর্বশেষ কাউন্সিল হয়েছিল, সেখানে আমাদের দেশের সকল কাউন্সিলররা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ছাত্রদলের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ এখতিয়ার দিয়েছেন সর্বোচ্চ অভিভাবক হিসেবে। কিন্তু আমরা আমাদের সকল দৈনন্দিন কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজস্ব পলিসির মধ্যে করে। এখন আমাদের দল যদি আমাদেরকে কোনো পরামর্শ দিয়ে থাকে, কোনো অনুরোধ করে থাকে অথবা কোনো নির্দেশনা দিয়ে থাকে, আমরা মনে করছি এটি কোনো দোষের কোনো কিছু নয়। কারণ বাংলাদেশের কোনো শিক্ষার্থীদেরকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ তাকে চাপিয়ে দিচ্ছি না। আমি আপনাকে বলতেই পারি যে আপনি বাংলাদেশি জাতীয়তাবাদ অথবা বিএনপি যে আদর্শগুলো আছে, সেই আদর্শের বিষয়ে আমি আপনাকে আবেদন জানাতেই পারি। আপনি আবেদন নিচ্ছেন কি নিচ্ছেন না সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আমি যে আপনাকে চাপিয়ে দিচ্ছি না সেটি হচ্ছে ফ্যাক্ট। আমি তো আপনাকে চাপিয়ে দিচ্ছি না। এখন নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে, তারা তো অবশ্যই নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, তাদের আদর্শ অবশ্যই কথা বলবেই। এটাতে আপনি ২৮ দিনে সিদ্ধান্ত নিতে পারবেন না যে আমি বলবো না, অবশ্যই বলবে। সুতরাং যদি বলে থাকে আমি সেটাকেও লেজুর ভিত্তিক বলবো না। কিন্তু এই শব্দ চয়নটিকে গত ১৫.৫ বছর ধরে ছাত্রলীগ এত মাত্রায় নিয়ে গিয়েছে, সেজন্য এই শব্দটিকে এখন এত বেশি নেগেটিভিটি করা হয়েছে, আমরা সেটি বলছি। আর আমরা এর বাইরে বহিষ্কারের বিষয়ে আমি আসলে বুঝতে পারি না উনি কি বলতে চাইছে। এটি উনি হয়তো বলতে চাইছেন যে ছাত্র দল থেকে যদি কাউকে বহিষ্কার করতে হয় কোনো কারণে, সেই ক্ষেত্রে হয়তো কেন্দ্রীয় পর্যায়ে থেকে আমরা সারা বাংলাদেশের যাদেরকে শুধু
বহিষ্কার না, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা নিয়ে থাকি। আমাদের কেন্দ্রীয় কমিটির বিষয় সে সিদ্ধান্ত যেহেতু আমাদের কাউন্সিলররা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দিয়েছে শুধু কেন্দ্রীয় কমিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের মূল দল থেকে এটি প্রেস রিলিজ করা হয় যে কোনো সিদ্ধান্তের, মানে কমিটি গঠন প্রক্রিয়া। বাকি সকল ক্ষেত্রে সাংগঠনিক সকল সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি, অথবা জেলার সকল সিদ্ধান্ত জেলা নিয়ে থাকে, থানার সকল সিদ্ধান্ত থানা নিয়ে থাকে। এই প্রক্রিয়াতে আমাদের সাংগঠনিক কাঠামো গঠিত হয়। সুতরাং আমি একদম মোটা দাগে যদি সহজ করে বলি, আপনি 28 দিনে কোনো ছাত্র সংগঠনকে আপনি যদি মনে করেন তারা লেজুর ভিত্তিক, আমি লেজুর ভিত্তিক না, এটি এখন কনক্লুশন করার কোনো উপায় নেই। আরও সময় যেতে হবে, আমরা আর একটু দেখতে চাই কিভাবে চলছে সেটি আমরা দেখতে চাই। আমরাও সেদিকে নজর রাখবো যে আগামীতে নেতৃবৃন্দ, নাগরিক কমিটি মোটামুটি যে হারে মারামারি করছেন তাতে আমাদের আশঙ্কার জায়গাটা খুব বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। রাফা সালমান রিফাত, আপনাকে যেহেতু আপনি এখন সরাসরি ছাত্র শিবিরের রাজনীতির সাথে নাই, কিন্তু একসময় ছিলেন, সেই জায়গা থেকে জানা, ছাত্র শিবিরের দায় আপনাকে নিতে বলছি না, কিন্তু উনি যেটা বলেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব তৈরিতে জামাতের ভূমিকা থাকে, আপনি এই বিষয়টা জানেন কিনা বা এই বিষয়ে আপনার মতামত কি? জি, লেজুর ভিত্তিকের প্রশ্নটাতে আমি আরেকটু ক্লারিফাই করি জিনিসটা। দেখেন, ছাত্রদল বিএনপির সরাসরি অঙ্গ বা সহযোগী সংগঠন। তো এই বিষয়ে ছাত্রদল তখনই লেজুর ভিত্তিক হয়ে উঠবে যদি ছাত্রদল আওয়ামী লীগের ক্ষমতা টেকানোর ভ্যানগার্ড হয়ে উঠেছিল যেভাবে ছাত্রলীগ, এবং আওয়ামী লীগ ক্ষমতায় সেই ক্ষমতাকে অবৈধভাবে ব্যবহার করে প্রত্যেকটা ক্যাম্পাসে যেভাবে দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছিল, সেটি যদি বিএনপি ক্ষমতায় আসে এবং ছাত্রদল যদি সে একই কাজ করে, তাহলে ছাত্রদলকে পরিষ্কারভাবে বলা হবে যে ছাত্রদল একটা লেজুর ভিত্তিক। আমি শুধু এক সেকেন্ড, কিন্তু এখন উনি যেটা বলেছেন ওনার সূত্র ধরে, কিন্তু এখন প্রেস রিলিজটি আমাদের রুহুল কবির রিজভী সাহেব দিয়েছে, এই জন্যই আমরা লেজুর ভিত্তিক, আপনাদের বহিষ্কার করছে বিএনপি, এই জন্য আমরা লেজুর ভিত্তিক। আমরা রাজনৈতিক দলের একটা পলিটিক্যাল ফিলোসফি থাকে, সেই পলিটিক্যাল ফিলোসফি অনুযায়ী আমি মনে করি যে ছাত্র রাজনৈতিক দলগুলো হচ্ছে মূল রিক্রুটমেন্ট সেল, আমার মতে আর কি, বা আমি যতটুকু দেখেছি যে ছাত্র রাজনৈতিক দল একই আদর্শকে লালন করে, সেগুলোকে চর্চা করে এবং তারা একটা রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকে, এবং পরবর্তীতে দেখা যায় যে ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছে তারা বিএনপির নেতৃবৃন্দ পৌঁছে যায় বা বিএনপিতে পরবর্তীতে যোগ দিয়ে নেতৃত্বে পৌঁছায়। একইভাবে হয়তো দেখা যাবে যে বাকছাস বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদের মধ্য থেকে যে নেতৃত্ব উঠে আসবে, পরবর্তীতে তারা নাগরিক পার্টিতে যাবে। শিবিরের ক্ষেত্রে একই রকমই দেখি আমরা, যে ছাত্র শিবির থেকে যারা এই ছাত্র সংগঠনে থাকে পরবর্তীতে অনেকে জামাত করে, অনেকে জামাত করে না। এখন লেজুর ভিত্তির বিষয়টা আমি ক্লারিফাই করছি, ছাত্র শিবিরের যে টোটাল সামগ্রিক কর্মকাণ্ড, এই ব্যাপারে প্রত্যেকটা সিদ্ধান্ত তারা নিজে নেয়। তাদের যে কেন্দ্রীয় বডি আছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জেলা থানা কমিটি আছে, তারা নিজেদের সিদ্ধান্তগুলো নেয়, কেন্দ্রের সাথে একটা সমন্বয় থাকে। এবং একইভাবে ছাত্র শিবিরের সুনির্দিষ্ট গঠনতন্ত্রের আলোকেই সব কিছু হয়। নেতৃত্ব নির্বাচনের যে বিষয়টি আসছে, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে নির্বাচন কমিশনার কিভাবে গঠিত হবে, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, কমিশনার কারা হতে পারবে। তো এখানে বাস্তবতা হচ্ছে, যেহেতু ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিদের মধ্য থেকে অনেকে নির্বাচন কমিশনার হয়ে থাকে, তো স্বাভাবিকভাবে সাবেক কেন্দ্রীয় সভাপতিদের মধ্যে অনেকেই পরবর্তীতে জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। তো এইটার মধ্য দিয়ে যদি বলা হয় যে ছাত্র শিবির একটি লেজুর ভিত্তিক সংগঠন, তাহলে আমার মনে হয় সেটি ছাত্র শিবিরের উপরে ইনজাস্টিস করা হবে। আপনারা কি করতে যাচ্ছেন? আমরা কি কোনো নতুন রাজনৈতিক দল হবে না কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম এখানে নিয়ে আসতে চাচ্ছি এই মুহূর্তে, এবং আমরা অ্যাকচুয়ালি জুলাইকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছি। জুলাইয়ে যেভাবে কমন কিছু গোলে, খুবই প্রিসাইজ কমন গোলের উপরে আমরা সবাই একমত হয়েছিলাম, সমস্ত রাজনৈতিক পক্ষশক্তিগুলো, আপামর জনসাধারণ যারা রাজনীতি করে না, রিক্সা চালক থেকে শুরু করে এই যে কিশোর গ্যাংয়ের যারা ওই যে পথশিশু, তারাও কিন্তু এক জায়গায় এসেছিল এবং তারা এই আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা সবাইকেই এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের অংশীজন এবং এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মূল তাদের ক্রেডিটটা নিশ্চিত করতে চাই। একই সাথে জুলাইয়ের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের উপযুক্ত সম্মান এবং স্বীকৃতি এটা নিশ্চিত করতে হবে আমাদের, কারণ তারা বাংলাদেশে, আমরা দেখেন বিগত 16 বছর ধরে বিএনপি, ছাত্রদল, জামাত, শিবির সবাই মিলে কম চেষ্টা করে নাই, কিন্তু যখন জুলাইয়ে এরকম একটি সমাবেশ, গণজাগরণ দেখলাম, যেটার মধ্যে এই যে আপামর জনসাধারণ এক জায়গায় এসেছে এবং কিছু মানুষ তাদের নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানির
উদাহরণ পেশ করেছে, নিজেদের জীবন দিয়ে দিয়েছে, একই সাথে নিজেদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে। তাদেরকে যদি আমরা নতুন বাংলাদেশ পুনর্গঠন বা বিনির্মাণে যদি উপযুক্ত সম্মান এবং স্বীকৃতি এবং তাদের যেই সুস্থ জীবনযাপনের নিশ্চয়তা নিশ্চিত না করতে পারি, তাহলে এটা গণ অভ্যুত্থানকে অপমান করার শামিল। একই সাথে আমরা যে বিষয়গুলো আমি আমার প্রথম প্রশ্নে খুব ক্লারিটির সাথে বললাম, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে ভাইরাও আসতে পারেন। আমরা কিন্তু চর্চাগত পরিবর্তনের কথা বলছি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত তখনই নিশ্চিত হবে যখন আমাদের ভেতর থেকে আমরা চেঞ্জ হব এবং একই সাথে আমরা যে প্র্যাকটিসগুলো করব সেটার মধ্যে নতুনত্ব থাকবে। কিছু বিষয় নতুন না, আসলে কিছু বিষয় কনস্ট্যান্ট। যেমন সততার চর্চা করা, এইটা সবসময় থাকবে, এটা পুরাতন। কিন্তু যখন চর্চা করা শুরু করব সবাই মিলে, তখন এটা নতুন হয়ে উঠবে যে না, আমরা এতদিন তো চর্চা করি নাই। আমরা মারামারি করব না, ক্যাম্পাসে কেউ খুনোখুনি করব না, পেশি শক্তি বা ওই যে দখলদারিত্বের রাজনীতি করব না। এটা চর্চাটা নতুন বাংলাদেশে। আমরা সবাই এটা একটা আইডিয়ালস, এটা একটা হায়ার আইডিয়ালস, একটা আদর্শের জায়গা, যে এটা খুব সুন্দর একটা জিনিস, খুব সৎ একটা জিনিস। এই জিনিসটা যখন চর্চার মধ্যে নিয়ে আসবো, তখন এটা নতুন হয়ে উঠবে যে না, এতদিন হয় নাই, ক্যাম্পাসে মার্ডার হয়েছে, এখন আর মার্ডার হয় না, এখন সুস্থ ধারায় প্রতিযোগিতা হয়, ভালো কাজের প্রতিযোগিতা হয়। দেখেন, ডাকসু নির্বাচন যখন হয়েছিল, তখন ছাত্রলীগকেও তাদের খুনোখুনি রাজনীতি থেকে বের হয়ে এসে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াতে দেখছি আমরা। এবং তারা সবাই নিজেদের ইমেজকে কিভাবে ক্লিন করা যায়, তারা যে গেস্ট রুমে নির্যাতন করে, যে ছেলেকে নির্যাতন করেছে সেই ছেলেকে জড়ায় ধরে ভোট চাইছে। এটা একটা সুস্থ ধারা রাজনীতি, এটা একটা ক্লিন রাজনীতি। এই রাজনৈতিক চর্চাটা আমরা দেখতে চাই, যে নতুন বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটলেই কেবল আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে পাবো। আমরা সেটাই চাই। ক্যাম্পাসগুলিতে যদি ছাত্র রাজনৈতিক চর্চার কথাই বলি, ক্যাম্পাসগুলিতে ছাত্রদল, শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, এরকম যদি 50টা ছাত্র সংগঠন থাকে, তারা সবাই সুন্দরভাবে সহাবস্থান করবে, তাদের মধ্যে ভালো জিনিসের প্রতিযোগিতা হবে, যুক্তিতর্ক হবে, ছাত্র বান্ধব রাজনীতি তারা করবে। ঠিক একইভাবে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে গণমানুষের রাজনীতি বলতে আমরা যেটি বুঝি, বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল এবং নতুন যে রাজনৈতিক পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এবং আমরা যদি পরবর্তীতে মনে হয় যে একটা রাজনৈতিক শক্তির উত্থান ঘটে, নতুন রাজনৈতিক দল হয়ে আসা দরকার, প্রত্যেকটা রাজনৈতিক দল ভালো কাজের এবং গণমানুষের উপকারের, মানুষের সমস্যা সমাধানের, এই সমস্যা সমাধান শুধুমাত্র মুখে না, শুধুমাত্র র্যান্ডমলি না, বরং এটাকে কিভাবে পলিসিতে কনভার্ট করা যায়, কিভাবে সিস্টেমেটিক্যালি মানুষের সমস্যার সমাধান করা যায়, মানুষের দুরবস্থা থেকে বের করে মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিয়ে মানুষের সুন্দর একটা সামাজিক জীবন নিশ্চিত করা যায়, এই নিশ্চয়তা যখন আমরা সবাই মিলে দিতে পারবো, এই জায়গাটাতে যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে কিন্তু আবার জুলাই ফিরে আসবে, এবং আমরা সেটাই চাই। শ্যামলী সুলতানা জেদনি, আপনার কাছে ফিরতে চাই। আন্দোলনের সময়ের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা থেকে কি আমরা একটু দূরে সরে যাচ্ছি? আমি আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আরেকটি বিষয় একটু বলে নিতে চাই। যেহেতু আমি নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে কাজ করেছি, তো যেহেতু একটা কথা চলেই এসছে যে বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মে যে কমিটিগুলো দেওয়া হয়েছে, সেখানে মারামারির মতো অসংখ্য ঘটনা ঘটেছে এবং এটা আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আসলে এই ব্যাপারটা হয়েছে, যেহেতু আমি খুব কাছ থেকে কিন্তু এগুলো নিয়ে আমি কাজ করেছি, একদম উপজেলা থেকে থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমি যে অনেকের সাথে মিশেছি। কিন্তু তারপরেও যেটা হতো, যে যখন কমিটিগুলো দেয়া হতো, দেখা যেত যে এই কমিটিগুলো দেওয়ার পরে এমন কেউ একজন এসে বলছে যে আমি কেন কমিটিতে নেই, বা আমার কেন নাম কমিটিতে নেই, আমিও তো আন্দোলনে ছিলাম। তো এই জায়গাগুলো থেকেই কিন্তু মারামারির মতো ঘটনাগুলো ঘটেছে। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন আমরা কাজ করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম নিয়ে, বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটাকে যখন গুছানোর কাজ করেছি, এমনটা হয়েছে যখন আমরা যে অঞ্চলে যাচ্ছি, বা যখন আমরা যে জেলায় যাচ্ছি বা উপজেলায় যাচ্ছি, আমরা কিন্তু আগে থেকে জানিয়ে যাচ্ছি, কিন্তু এরপরও হয় অনেকে হয়তো নিউজটা পেতো না, ওই না পাওয়ার কারণে অনেকে এই জায়গাটা থেকে আসলে বাদ পড়ে যেত। কারণ আন্দোলন তো আসলে সবাই করেছে, আন্দোলনের স্টেক হোল্ডার সবাই, একেবারে সবাই, শুধুমাত্র শিক্ষার্থীরাও না। তো এই যে যখন একজন শিক্ষার্থী এসে বলছে যে আমার নাম কেন নেই, আমিও তো স্টেক হোল্ডার, তো ওই জায়গা থেকে মূলত এই বিভাজনগুলো তৈরি হয়েছে। এই বিভাজন অবশ্যই এখানে আমাদেরও ব্যর্থতা রয়েছে, কেন আমরা সবার কাছে পৌঁছাতে পারিনি, এবং একই সাথে যারা ঝামেলাগুলো করছে তাদেরও এটা অপরিপক্কতার একটা বহিঃপ্রকাশ আমি বলবো।
কারণ যে কোনো সমস্যা আসলে সমাধান খুবই শান্তিপূর্ণ উপায়েও করা যায়, কিন্তু সেই উপায়টা থেকে বেরিয়ে আমরা যদি মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ি তাহলে এটা অপরিপক্কতা ছাড়া আর কোনো কিছুই না। এবার আপনি যে প্রশ্নটা করছিলেন যে আচ্ছা, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি যে আমরা যেহেতু একটা ওয়াদা করেছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ক্ষেত্রে যে আমরা আসলে আমাদের কোনো মাদার পার্টি নেই, বা আমাদের মধ্যে নেতৃত্ব বাছাইয়ের ব্যাপারটা কিংবা যত ধরনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, এই বিষয়গুলো আমরা আসলে এই ছাত্র সংসদের অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ এই ছাত্র সংসদের কমিটিতে যারা, এরাই নিবে। অন্য কারো থেকে মতামত বা অন্য কারো মতামতকে এখানে আমরা আসলে ওইভাবে গুরুত্বপূর্ণ মনে করছি না। ছাত্র সংসদের বাইরে যারা আছে তাদের বাহিরে যারা, তাদের মতামতটাকে। সো আসলে আমিও এখানে নাসির ভাইয়ের সাথেই বলতে চাই যে আপনারাও দেখেন, আপনিও দেখেন, আমরাও দেখি, সবাই দেখি যে আসলে এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জনগণকে বা ছাত্রদেরকে যে প্রতিশ্রুতি দিয়ে আত্মপ্রকাশ করেছে বা উদ্বোধন করেছে যে তারা আসলে পুরোপুরি নিজেদের মধ্যেই রাজনীতির চর্চা করবে, নিজেদের সিদ্ধান্ত বা মতামতের উপর ভিত্তি করেই তারা আসলে পরবর্তী নেতৃত্ব বাছাই বা কার্যক্রমগুলো করবে, আসলেই কি তারা করতে পারে কিনা, নাকি তারা আসলে পরবর্তীতে অন্য কোনো মাদার পার্টির থেকে তারা মতামত নেয়। যদি তখন কখনো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা করে, তাহলে আমি আজকে এখানে বলে দিচ্ছি যে তাহলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জনগণের সাথে প্রতারণা করবে, শিক্ষার্থীদের সাথে প্রতারণা করবে, একটা প্রতারক সংগঠন হিসেবে পরবর্তীতে মানুষ এটাকে জানবে। ধন্যবাদ, আপনার বক্তব্য একদমই পরিষ্কার। নাসিরউদ্দিন নাসির, ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির, অন্য যে সংগঠন, আপনারা আসলে মানে ভবিষ্যতে ক্যাম্পাসে কোন ছাত্র সংগঠনকে মানে পাশে দেখতে চান? পাশে দেখতে চান এই অর্থে যে ছাত্রলীগ যখন ক্যাম্পাসে রাজনীতি করছিল তখন আর কাউকেই ছাত্রলীগ সেখানে দাঁড়াতে দেয়নি। ছাত্রদলের ক্ষেত্রেও কি এরকম হবে যে ছাত্রদল যদি কখনো ক্যাম্পাসে, ধরুন এখন তো ছাত্রলীগ নাই, অনেকটা ক্যাম্পাসটা ছাত্রদলেরই, না এরকম না, না না এরকম না, সেই ক্ষেত্রে ছাত্রদল যদি সেই সুযোগটা পায় তাহলে ক্যাম্পাসের ছাত্রদল কাকে পাশে দেখতে চায়? ছাত্রদল কি সব ছাত্র সংগঠনকে নিয়েই ক্যাম্পাসে রাজনীতি করবে কিনা? আচ্ছা ঠিক আছে, এটি বিষয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। আজকেও গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার হয়েছিল, সেখানে অনেক ছাত্র সংগঠন গিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি থেকে একটা টিম গিয়েছে, আমাদের সভাপতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি গিয়েছে। আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এক ধরনের ইতিবাচক রাজনীতি কিন্তু চলমান রয়েছে। আমাদের মধ্যে দু একটি বিষয়ে মতভেদ থাকবেই, এটি খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু এটি আমরা স্বীকার করছি যে সব মহলেই যে এক ধরনের ইতিবাচক রাজনীতি চলছে, দখলদারিত্ব রাজনীতি নেই, গেস্টরুম কালচার নেই, পিটিয়ে মানুষ মেরে ফেলার যে সংস্কৃতি খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা কায়েম করেছে সেরকম আমরা দেখছি না। কিন্তু নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে, এখানে উনি খুব সুন্দর বলেছেন এবং কমিটমেন্ট করেছেন। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যেদিন ছাত্র সংগঠন গঠিত হয়েছিল সেদিন একটি বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। সেখানে ব্যাপক মারামারি হয়েছে, নারী শিক্ষার্থীদের গায়ে খুব খারাপভাবে বাজে আচরণ করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমরা এরকম নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে নতুন ছাত্র সংগঠন যেভাবে গঠিত হয়েছে, যেই প্রক্রিয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, আমরা এরকম কোনোভাবে দেখতে চাই না। এটি একটি বিষয়। সুতরাং উনি যে কমিটমেন্ট করেছেন এটি খুবই বস্তুনিষ্ঠ। একই সাথে আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে যে একটি ভালো সুস্থ রাজনীতির জন্য, কিন্তু এটার অর্থই নেই যে এর যে আমি অপেক্ষা করে রয়েছি যে কখন খারাপ করবে, আমি এরকম না। আমি সবসময় স্বাভাবিক চিন্তায় বিশ্বাসী এবং আমি বিশ্বাস করি যে তাদের ভালো করা উচিত। কিন্তু আপনি যেটি অনেক বলেছেন যে ভবিষ্যতে ছাত্রদল কিভাবে চলবে, যে আমরা তো বললামই, আজকেও আমরা ওনাদের ইফতার পার্টিতে গিয়েছি এবং আমরা খুবই গুরুত্ব সহকারে গিয়েছি। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ইফতার পার্টিতে আমাদের সবার সাথে সবার যোগাযোগ হয়েছে। আমরা বিশ্বাস করি সকলেই মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ জায়গায় কোনোভাবে বিনষ্ট করা যাবে না। একই সাথে আপনি পলিসিগত দিক থেকে আমাদের ভিন্নতা থাকবে, এটি খুবই স্বাভাবিক, কিন্তু কোনোভাবে যদি আপনি অন্যের দোষকে জাস্টিফাই করেন যে নিজেদের দোষ ত্রুটি ভুলে, তাহলে সেটি খুব বেশি স্বাভাবিক হবে না বলে আমি মনে করি। ডাকসু নির্বাচন চাচ্ছেন কিনা বা সামনে করছেন কিনা? সামনে তো ডাকসু এবং ডাকসু নির্বাচন, না এটা ছোট্ট করে যে ধরেন জাতীয় নির্বাচনটা আপনারা কত দ্রুত চাচ্ছেন, আর ডাকসু নিয়ে আপনাদের ভাবনা কি, ছোট্ট করে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। দেখুন, আমরা স্পষ্ট করে বারবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা ইতিমধ্যে লিখিত কিছু প্রস্তাবনা দিয়েছি, অনেকে দিয়েছে,
এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তখন দেওয়া হয়েছিল, এখন নতুন ছাত্র সংগঠন থেকে হয়তো তারাও নতুন করে নতুন কিছু দিবে। অন্য ছাত্র সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠন সবাই লিখিত প্রস্তাবনা দিয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের ন্যাশনাল পলিসিগুলোর বিষয়ে প্যাসিবাদের যে সকল দোসররা ছিল তাদেরকে ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, কিন্তু সেই তুলনায় আমরা দেখেছি, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়টি মামলা হয়েছে সেখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 15.5 বছরের প্যাসিবাদ কায়েম করেছে এরকম একজনকেও আমরা গ্রেপ্তার হতে দেখিনি। এবং এখনো পর্যন্ত গতকাল যে 128 জনের তালিকা আমরা দেখেছি, আমরা এখানে সবাই একমত, বহিষ্কারের যে তালিকা, সেখানে কিন্তু পূর্ণাঙ্গভাবে যারা আত্মস্বীকৃত, একদম যারা শক্ত হাতে নারীদের নির্যাতন করেছে, হামলা করেছে, তাদের অনেককে এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। সুতরাং আমরা বলেছি যে যাবতীয় ন্যাশনাল পলিসিতে যেহেতু আপনি সংস্কারের বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং মোটামুটি এই সংস্কারের কার্যক্রমটা এগিয়ে নিয়ে আপনি নির্বাচনের প্রস্তুতির কথা বলছেন, সেখানেও ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রেও আমাদের মনে হচ্ছে যে অন্তত বিশ্ববিদ্যালয়গুলো সংস্কারের প্রক্রিয়াটা অন্তত শুরু করে যদি ছাত্র সংসদ নির্বাচন করতে পারে সেটি অনেক বেশি অর্থবহ হবে। কিন্তু তাড়াহুড়ো করে 2019 সালের মতো এরকম একটি বিতর্কিত এরকম ভুয়া নির্বাচন করলে সেটি শিক্ষার্থীদের খুব বেশি উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি না। কিন্তু তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে এবং এটি ধারণ করে যে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে খুব দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত এবং আমরা অতি দ্রুত সময়ে ছাত্র সংসদ নির্বাচন যেন করা যায় সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সার্বিক সহযোগিতা করছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর সাথে আমাদের নিবিড় যোগাযোগ হচ্ছে এই বিষয়ে। রাফি সালমান রিফাত, নির্বাচন, ছাত্র সংসদ, জাতীয় নির্বাচন কত দ্রুত চান, কোনটা আগে চান? ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমি একটু জাস্ট প্রস্তাবনা দিই ভাইদেরকে। দেখেন, এটা খুবই সহজ। আপনারা এবং অন্যান্য ছাত্র সংগঠন একসাথে বসে কোন কোন সংস্কার করা দরকার, খুব বেশি ভাইরা যে 377 দফা সংস্কারের প্রস্তাবনা দিয়েছে আমি এটিকে যৌক্তিক মনে করি না, বরং এটি সবাই মিলে বসে খুব দ্রুততার সাথে নির্ধারণ করা যায়। আমরা বলি নাই 377টি দিতে হবে, কিন্তু আমরা যখন প্রস্তাবনা দিয়েছি প্রত্যেকটা বিষয়কে আমরা স্পেসিফিক করেছি যে আমরা এই বিষয়গুলোতে আপনি করেন। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা একটা প্রস্তাবনা, এটা নিয়ে আলোচনা হতে পারে, আলোচনা হওয়ার পর কাটছাট হতে পারে। হ্যাঁ, ইন প্র্যাকটিস আমরা যদি এটা দেখাইতে পারি, শো করতে পারি যে আমরা সবাই মিলে একটা সুস্থ ধারার রাজনীতি শুরু করতে চাই এবং সবাই মিলে বসে একটা মতৈক্যের উপরে আমাদের মতামতগুলো দিয়ে একটা ঐক্যমত্যে এসে যে এই বিষয়গুলো চেঞ্জ হওয়া দরকার। আমরা কোনোভাবেই 19 সালের ডাকসু নির্বাচন আমি নিজে ভোট দিতে পারি নাই, আমার হলের আমার ভোট আরেকজন দিয়ে দিয়েছে, তো আমরা তো এইগুলো চাই না অবশ্যই। তো এই বিষয়গুলো কিভাবে, এবং এখন একটা পরিবেশ আছে, আমার মনে হয় যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি ঈদের পরে ছাত্র সংগঠনগুলো একসাথে বসে, সদিচ্ছা অবশ্যই দরকার, এখানে সদিচ্ছা দরকার, একসাথে বসে যে বিষয়গুলোর সংস্কার নিয়ে আসতে হবে এই বিষয়গুলো নির্ধারণ করে আইডেন্টিফাই করে বিশ্ববিদ্যালয়কে দিয়ে এগুলো পাশ করায় এবং যদি দ্রুত তফসিল ঘোষণার মাধ্যমে, আমার মনে হয় যে মে-জুন মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব। জাতীয় নির্বাচনের শুধুমাত্র ভাইয়েরা যদি সদিচ্ছা, জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও আমরা ডাকসুতার ফিরছি না, জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও আমার মতামত হচ্ছে যে আমরা অবশ্যই একটি দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চাই, দ্রুতই গণতান্ত্রিক উত্তরণ চাই, কারণ আমরা দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা আমাদের দেশে দেখিনি। কিন্তু বাংলাদেশে বিগত ফ্যাসিবাদী যে কাঠামোগুলো ছিল এবং শেখ হাসিনা তার ফ্যাসিস্ট নেচারের মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে, প্রত্যেকটা ইলেকশন কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাকে যেভাবে ধ্বংস করেছে, এই জিনিসগুলোর পুনর্গঠন এবং রিফর্ম ছাড়া, সংস্কার ছাড়া যদি ইলেকশন হয় তাহলে বাংলাদেশের মানুষ কাঙ্ক্ষিত পরিবর্তন এটা দেখতে পাবে না। মিনিমাম কম যেই সংস্কারগুলো হওয়া দরকার সেগুলোর উপরে প্রত্যেকটা রাজনৈতিক দলের ঐক্যমত্যে আসা দরকার। করলেন দুটিকে আলাদা করলেন? না, দুটি আলাদা না, দুটি একই কথা। আমি প্রথমে বলেছি যে দেখেন, ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রেও ভাইদেরকে বলেছি সবার সাথে বসে একটা ঐক্যমত্যে এসে যে কমন সংস্কারগুলো আমরা সবাই মিলে চাই সেটাকে করে আমরা নির্বাচনে যাই। ঠিক একইভাবে এখন যে ঐক্যমত্য কমিশন আছে এবং যেই সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবনা পেশ করেছে, অলরেডি প্রস্তাবনা পেশ করেছে, 15টি সংস্কার কমিশনের মধ্যে 6টি বা 7টি অলরেডি তাদের প্রস্তাবনা পেশ করেছে এবং ঐক্যমত্য কমিশন সবগুলোকে এক জায়গায় নিয়ে কমন কতগুলো পয়েন্ট ঠিক করেছে যে এই বিষয়গুলোতে আমরা একমত কি একমত না। খুবই সিম্পল, সহজ। আমরা যদি একমত হই তাহলে সবাই মিলে একটা এগ্রিমেন্টে আসি, একটা শক্তিশালী রাজনৈতিক চুক্তি হোক যে আমরা এই সংস্কারগুলো চাই এবং সরকারকে সবাই মিলে প্রেশার দিয়ে দ্রুত এই সংস্কারগুলো করেন এবং এরপরে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণে যাই, নির্বাচনে যাই। তো খুব সিম্পল কাজ।
একদম এটা চর্চার মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে। বিষয়টা ক্লিয়ার, আপনার বক্তব্য ক্লিয়ার। শ্যামলী সুলতানা, দুজনের মন্তব্যের পরে আপনার মন্তব্য কি? আগে কি মানে জাতীয় নির্বাচন খুব দ্রুত চান, নাকি আরো সংস্কারের প্রয়োজন রয়েছে, বা ক্যাম্পাসগুলোকে কিভাবে দেখতে চান? একদম ছোট করে। এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে ভাই যেটা বললেন যে আসলে আমাদের যেদিন ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘটে সেদিন একটি মারামারির ঘটনা ঘটে, এবং তিনি যেটা বলছিলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসলে এখানে মেয়েদের উপরও গায়ে হাত দেওয়া হয়। তো এই বিষয়টা আমি খুব সংক্ষেপে একটু ক্লিয়ার করি। আমি নিজেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, সেই হিসেবে আমি বিষয়টাকে একটু স্পষ্ট করি যে সেদিন যে মারামারিটা হয় এটা কিন্তু একপাক্ষিক কোনো মারামারি ছিল না, এটা বরং দুদিক থেকেই ঘটে। এবং এটা শুধুমাত্র আসলে কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে কি নেই এটার উপর ভিত্তি করে মারামারিটা হয়নি, বরং আপনি হয়তোবা আপনাকে পরবর্তীতে আমি ধরে ধরে বলতে পারবো যে এইখানে যারা আসলে মারামারির সাথে সম্পৃক্ত ছিল এদের নাম কমিটিতে ছিল, তারা জানতো, তারপরেও এই মারামারিটা ঘটে, এই মারামারির মতো ঘটনাটা ঘটে। তো এটার পেছনে আসলে অন্য একটা ঘটনা আসলে থাকতেই পারে এবং থাকাটাই স্বাভাবিক। আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যে 211 সদস্য বিশিষ্ট যে কমিটি, এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 36 থেকে 40 জনের মতো শিক্ষার্থী আছে। কাজে এই মারামারিটাকে আসলে পাবলিক প্রাইভেটের কোনো কি বলে দ্বন্দ্বকে আসলে প্রকাশ করে না, বরং এটার ভিন্ন একটি ঘটনা রয়েছে। আর আপনি যেটা বলছিলেন যে জাতীয় নির্বাচনের বিষয়ে, দেখুন আসলে আমাদের প্রত্যেকের এই মুহূর্তে যেটা চাওয়া, একদম প্রত্যেকের, আমি বলবো যে বাংলাদেশের প্রতিটা মানুষের, প্রতিটা রাজনৈতিক দলের, আমার কাছে মনে হয় এর প্রথম চাওয়াটা এটাই হতে পারে জুলাই গণহত্যার বিচার, যেটা আসলে রাতে আমরা যেটার জন্য ঘুমোতে পারি না। জুলাই গণহত্যার বিচার এখনো হয়নি। প্রথমত জুলাই গণহত্যার বিচারটা হতে হবে, এবং ফ্যাসিবাদী সরকারের আমলে অর্থাৎ স্বৈরাচার সরকারের আমলে যে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে এবং ওই সময়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যারা কোণঠাসা করে রেখেছে, রাজনৈতিক দলগুলোর উপর যে অত্যাচার হয়েছে, জেল জুলুম হয়েছে, সেগুলোরও বিচার নিশ্চিত করতে হবে। এই বিচারগুলো নিশ্চিত হওয়ার পরবর্তীতে রাষ্ট্রীয় যে কাঠামোগুলো আছে, রাজনীতির সাথে সম্পৃক্ত রাষ্ট্রের বিভিন্ন যে অবকাঠামোগুলো রয়েছে, যেগুলোতে এখনো ফ্যাসিবাদের দোসররা তো বসে আছেই, এবং এটা আসলে একটা সিস্টেম হয়ে গেছে। এই সিস্টেমটাকে আসলে যদি চেঞ্জ না করে জাতীয় নির্বাচন হয়, তাহলে রিফাত ভাইয়ের মতোই আমি বলতে চাই যে জনগণের আকাঙ্ক্ষা কতটুকু পরিপূর্ণতা পাবে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আপনাদের তিনজনকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আজকের এই দেশ ভাবনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আবারও হয়তো অন্য কোনো বিষয় নিয়ে এই একই সেটে দেখা হবে, আলোচনা হবে। সেই পর্যন্ত শুভকামনা রইল। দর্শক, এই ছিল আজকের দেশ ভাবনা। আমরা আলোচনা করছিলাম রাজনৈতিক নতুন বন্দোবস্ত নিয়ে। বিভিন্ন দল মত নির্বিশেষে এক একজনের চিন্তা এক এক রকম থাকবে, কোনো মতাদর্শ মিলতেও পারে, নাও মিলতে পারে। তারপরেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ছাত্রদের স্বার্থে, রাজনৈতিক যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত তারা এক হবেন এবং দেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের দেশ ভাবনা।